শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা বিশাল অট্টালিকাটার নাম রয়্যাল হেরিটেজ ইন্টারন্যাশনাল কলেজ। নাম শুনলে মনে হয় কোনো রাজপ্রাসাদ, আর বাইরে থেকে এর জেল্লা দেখে চোখ ধান দিয়ে যায়। কিন্তু চকচকেই দেয়ালগুলোর ভেতরে যে পচন ধরছিল তা কারো মাথাতেই আসেনি। ছাত্রছাত্রীদের দামি গাড়ি, দাম্ভিক চালচলন আর শিক্ষকদের ভেতরে সেই মেকি গাম্ভীর্য, সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটা যেন কেবল ধনীদের একটা আড্ডাস্থলে পরিণত হয়েছিল। ঠিক এমন এক দমবন্ধ করা গুমোট সকালে কলেজের গেটে এসে দাঁড়ালো একটা রোগা পাতলা ছেলে, কাঁধে একটা জীর্ণ ব্যাগ, চোখে মুখে খুব সাধারণ একটা ভাব, হাতে ঝাড়ু আর গলায় ঝুলছে অফিস অ্যাসিস্ট্যান্ট লেখা একটা পরিচয়পত্র। নাম সঞ্জয়। গেটে দাঁড়ানো দারোয়ান তাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়ে ব্যাকা চোখে দেখল। নতুন নাকি? গলায় অবজ্ঞার সুর। সঞ্জয় শুধু একটু হাসল, নরম গলায় বলল, জি, আজ থেকে কাজ শুরু। সেই দারোয়ান থেকে শুরু করে দামি স্যুট পরা প্রিন্সিপাল, কারোর কল্পনাতেও ছিল না যে এই ময়লা ব্যাগ আর ঝাড়ু হাতে থাকা ছেলেটাই আসলে এই পুরো সাম্রাজ্যের রাজপুত্র। সঞ্জয় এখানে ছাত্র হয়ে আসেনি, সে এসেছে সত্যটা খুঁজতে। তার বাবা, এই কলেজের মালিক, অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে তাকে একটা কঠিন কথা বলেছিলেন। বাবা, কাগজে কলমে সব রিপোর্ট তো খুব ঝকঝকে দেখায়, কিন্তু আড়ালে আসলে কি হচ্ছে? আমার তিল তিল করে গড়া এই স্বপ্নটা কি সত্যি এখনও মানুষ গড়ছে, নাকি স্রেফ একটা ব্যবসা হয়ে গেছে? তুমি নিজে যাও, নিজের চোখে দেখে এসো। সঞ্জয় জানত, মালিক হয়ে গেলে সে কখনোই সত্যটা দেখতে পাবে না, সবাই তাকে মিথ্যে সম্মান দেবে। তাই সে বেছে নিল সবচেয়ে নিচুতলার কাজটা। অফিস বয় হয়ে সে দেখতে চেয়েছিল এই কলেজের আসল চেহারাটা আসলে কেমন। সেদিন রয়্যাল হেরিটেজের গেটে যখন একটা চকচকে কালো লিমুজিন এসে থামল, তখন পুরো চত্বর যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গাড়ি থেকে নামল জ্যোতি মালহোত্রা, শহরের নামকরা শিল্পপতি বিক্রম মালহোত্রার একমাত্র মেয়ে। তার পা মাটিতে পড়ার আগেই গার্ডরা সাড় দিয়ে দাঁড়িয়ে স্যালুট ঠুকল। প্রিন্সিপাল নিজেই রীতিমতো তটস্থ হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন তাকে অভ্যর্থনা জানাতে। জ্যোতির চোখে মুখে তখন উপচে পড়া অহংকার। দামি সানগ্লাসটা কপালে তুলে সে বিরক্ত গলায় বাবাকে বলল, ড্যাড, আশা করি এখানকার লেভেল আমার স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করবে, না হলে কিন্তু আমি এখানে একদিনও টিকতে পারব না। জ্যোতি গটগট করে ভেতরে ঢুকছিল। ঠিক তখনই ঝাড়ু হাতে সামনে এসে পড়ল সঞ্জয়। সে তখন করিডরটা পরিষ্কার করছিল। জ্যোতি থমকে দাঁড়াল, তারপর তাচ্ছিল্যের হাসি হেসে তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, এটা কি কোনো নামী কলেজ নাকি মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার জায়গা? আজকাল যা তা মানুষজনকেও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে দেখছি। তার বন্ধুরা হো হো করে হেসে উঠল। সঞ্জয় কিছুই বলল না, শুধু শান্ত চোখে একবার জ্যোতির দিকে তাকাল। জ্যোতি আরও তেড়ে এসে বলল, শোনো হে সাফাই কর্মী, রাস্তাটা যেন একদম পরিষ্কার থাকে, আমাদের মতো দামি মানুষরা যেন আবার পিছলে না যায়, বুঝেছ? পুরো করিডরে তখন হাসির রোল। সঞ্জয় শুধু বিনীত গলায় বলল, রাস্তা পরিষ্কার রাখাটাই আমার কাজ, আর ওটা আমার অভ্যাসও। সঞ্জয় আবার কাজে মন দিল, কিন্তু তার চোখ আসলে খুঁজছিল অন্য কিছু। সে দেখছিল কিভাবে প্রফেসররা আধ ঘন্টা দেরিতে ক্লাসে ঢুকছেন, কিভাবে কলেজের পেছনে ঝোপের আড়ালে স্টুডেন্টরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছে, এমনকি টিচাররা যে টাকার বিনিময়ে পরীক্ষার নোটস বিক্রি করছেন সেটাও তার নজরের আলো না। পুরো সিস্টেমটা যেন ঘুণে ধরা একটা কাঠের মতো হয়ে গিয়েছিল, যেদিকেই তাকানো যায় শুধু দুর্নীতি আর ক্ষমতার দাপট। পরের দিন ইকোনমিক্সের ক্লাসে এক অদ্ভুত কাণ্ড ঘটল। প্রফেসর খুব গম্ভীর মুখে একটা জটিল প্রশ্ন ছুড়ে দিলেন ক্লাসের দিকে। ধরো কোনো বড় কোম্পানি হঠাৎ করে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে, এখন সেই ধ্বংসপ্রায় অবস্থাকে সামলানোর উপায় কি? পুরো ক্লাসে পিনপতন নীরবতা। ঠিক তখনই দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা সঞ্জয় খুব ধীর কিন্তু আত্মবিশ্বাসী গলায় বলল, স্যার, কোম্পানি যদি দীর্ঘমেয়াদী সাফল্যের কথা ভাবে তবে তাদের উচিত এই সাময়িক লোকসানটা মেনে নিয়েই বাজারে নিজেদের ব্র্যান্ড ভ্যালু ধরে রাখা। এখন লাভ খোঁজার চেয়ে টিকে থাকা আর মানুষের বিশ্বাসযোগ্যতাটা বেশি জরুরি। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসের সবার নজর গেল দরজার দিকে। প্রফেসর তো হতবাক। তিনি চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, তুমি তো সেই নতুন অফিস বয়, তাই না? এই জটিল থিওরি তুমি জানলে কিভাবে? সঞ্জয় শান্ত গলায় উত্তর দিল, জি স্যার, আমি ঝাড়ু দিই ঠিকই, কিন্তু শেখার দরজা তো সবার জন্যে খোলা থাকা উচিত। জ্যোতির মুখটা অপমানের লাল হয়ে গেল। একটা সাধারণ চাকর তাকে সবার সামনে টেক্কা দিয়ে চলে গেল। ক্লাস শেষে সে বন্ধুদের নিয়ে খুঁজতে খুঁজতে বলল,
একটা নিচুতলার অফিস বয় আমাদের ইকোনমিক্স শেখাবে? এত বড় সাহস! এর জায়গা একে চিনিয়ে দিতে হবে। সঞ্জয় কিন্তু এসবে বিচলিত হল না। সে জানত যুদ্ধের ময়দানটা এখন তৈরি হয়ে গেছে। পচন ধরা এই সিস্টেমের শেকড় কতদূর গেছে সেটা সে জেনেই ছাড়বে। সেদিন সন্ধ্যায় আকাশ ভেঙে বৃষ্টি নামল। রয়্যাল হেরিটেজ কলেজের বিশাল গেটের সামনে সঞ্জয় একা দাঁড়িয়েছিল। তার শরীর ভিজে একাকার, কিন্তু সে মরিয়া হয়ে চেষ্টা করছিল তার হাতের ব্যাগ আর ভেতরের কাগজপত্রগুলো বাজাতে। ঠিক সেই সময় জ্যোতির গাড়িটা তার সামনে এসে থামল। জানালার কাঁচ নামিয়ে জ্যোতি এক মুহূর্তের জন্য তাকে দেখল। তার চোখে দয়া নয়, বরং ছিল চরম অবজ্ঞা। একটা বাঁকা হাসি দিয়ে সে বলল, শোনো, কিছু মানুষ দুনিয়াতে আসেই ভেজার জন্য। তারা কখনোই ছাদের নিচে জায়গা পায় না। কথাগুলো বলে সে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। সঞ্জয় বৃষ্টির মাঝেই মাথা তুলে কলেজের বিশাল অট্টালিকাটার দিকে তাকাল। তার ভেজা চুলে জল গড়িয়ে পড়ছে, কিন্তু চোখের দৃষ্টি তখন আগুনের মতো জ্বলছে। সে বিড়বিড় করে বলল, অনেক হয়েছে, এবার এই আগাছাগুলো সাফ করতে হবে। ঠিক সেই মুহূর্তে প্রিন্সিপালের রুমে ফোন বেজে উঠল। ওপাশ দেখে গলার স্বরশনে প্রিন্সিপাল ঘামতে শুরু করলেন। স্যার, মালিকের ছেলের ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি। তিনি গত কয়েকদিন ধরে আপনাদের চোখের সামনেই আছেন। প্রিন্সিপাল তোতলাতে তোতলাতে বললেন, কি? সে কি এই কলেজেই আছে? কিন্তু সে কে? ওপাশ থেকে উত্তর এলো, হ্যাঁ, তিনি সব দেখছেন। প্রতিটি দুর্নীতির খবর তার কাছে আছে। পরদিন সকাল। কলেজটা দেখতে আগের মতোই ছিল, কিন্তু ভেতরের হাওয়া বদলে গিয়েছিল। সঞ্জয় খুব ভোরে সবার অলক্ষ্যে প্রিন্সিপালের কেবিনে ঢুকল। তার পকেট থেকে বের করল একটা মেটালিক গোল্ডেন কার্ড, মাস্টার অ্যাক্সেস। দরজাটা ক্লিক করে খুলে গেল। কম্পিউটারের স্ক্রিনে যখন কলেজের আসল হিসেবগুলো ভেসে উঠল, সঞ্জয়ের চোয়াল শক্ত হয়ে গেল। ভুয়া বিলের স্তূপ, শিক্ষকদের হাজিরায় কারচুপি আর স্টুডেন্টদের থেকে নেওয়া ঘুষের লম্বা তালিকা। সঞ্জয় ঠান্ডা গলায় নিজেকেই বলল, আমার বাবা এই স্বপ্নের জন্য নিজের রক্ত জল করেননি। পরের কয়েকদিন পুরো কলেজে হুলস্থুল পড়ে গেল। হুট করে সব সিকিউরিটি গার্ড বদলে দেওয়া হলো। যে শিক্ষকেরা কোনোদিন সময় মতো আসতেন না, তাদের হাতে শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হলো। যারা ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াতো, তাদের বাড়িতে সরাসরি রিপোর্ট কার্ড পৌঁছে গেল। এমনকি ক্যান্টিনের আকাশ ছোঁয়া দামও রাতারাতি অর্ধেক হয়ে গেল। সবাই দিশেহানা, কি করছে এসব? কার ইশারায় কলেজের এই ভুলবদল? একদিন ক্যান্টিনে বন্ধুদের নিয়ে বসেছিল জ্যোতি। তার মেজাজ তখন তুঙ্গে। কার এত সাহস যে আমার বন্ধুদের নামে রিপোর্ট কার্ড পাঠায়? সে কি জানে না আমি কে? ঠিক তখনই পাশ দিয়ে মোছার কাপড় হাতে যাচ্ছিল সঞ্জয়। জ্যোতি তাকে দেখেই ফেটে পড়ল। এই যে ঝাড়ুদার, ইদানিং তোকে খুব বড় বড় পা ফেলতে দেখছি, কি ভাবিস নিজেকে? সঞ্জয় থামল। খুব শান্তভাবে ওর চোখের দিকে তাকিয়ে বলল, আমি শুধু আমার কাজ করছি। জ্যোতি তাচ্ছিল্য করে বলল, তুই সামান্য কাজ করবি আর এই আস্ত কলেজ বদলে যাবে? তোর মতো নিচুতলার মানুষের এত স্বপ্ন দেখা ভালো না। সঞ্জয় এবার একটু হাসল। মাঝে মাঝে ধুলোবালি সরালেই আসল হিরে বেরিয়ে আসে। এই বড় পরিবর্তনটা স্রেফ শুরু মাত্র। জ্যোতির রাগ এবার সীমা ছাড়িয়ে গেল। সে দাঁত কিরমির করে বলল, তোকে তোর আসল অকাত মনে করিয়ে দিতে আমার বেশিক্ষণ লাগবে না। পরের দিন মাঝ মাঠে সব স্টুডেন্টের সামনে জ্যোতি ইচ্ছে করে সঞ্জয়কে ডাকল, এই অফিস বয়, এদিকে আয় তো। সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেল। জ্যোতি হাত থেকে এক গ্লাস জল মেঝেতে ঢেলে দিয়ে অবজ্ঞার স্বরে বলল, পরিষ্কার কর এটা। ভিড়ের মধ্যে হাসির রোল উঠল। সঞ্জয় কিছুই বলল না, শান্তভাবে হাঁটু গেড়ে নিচু হয়ে জলটা মুছে দিল। কিন্তু এবার যখন সে উঠে দাঁড়াল, তার চোখে ভয়ের বদলে এক বিচিত্র দীপ্তি ছিল। সে শুধু বলল, আপনার কাজ তো শেষ। সেদিন রাতে নির্জন লাইব্রেরিতে বসে সঞ্জয় তার বাবার একটা পুরনো ছবির দিকে তাকিয়েছিল। সে ভাবছিল, বাবা, আমি যদি আজই আমার পরিচয় দিয়ে দিই, তবে সব গোলমাল 1 মিনিটে থেমে যাবে। কিন্তু তাহলে আমি এই মানুষগুলোর আসল চেহারা কোনো দিন দেখতে পাব না। হঠাৎ করেই কলেজে রটে গেল যে কাল এক বিশাল ইন্সপেকশন হবে। পুরো ম্যানেজমেন্টের মধ্যে হুলস্থুল পড়ে গেল। জ্যোতির মনে প্রথমবারের মতো একটা খটকা লাগল। এই ছেলেটা আসলে কে? সাধারণ একজন ঝাড়ুদারের মধ্যে এত জ্ঞান আর মায়া আসে কোত্থেকে? পরদিন সকালে পুরো কলেজ মাঠে জড়ো হয়েছে। সবাই প্রহর গুনছে মালিকের ছেলের জন্য। প্রিন্সিপাল ঘামছেন, টিচাররা ভয়ে ততস্থ। জ্যোতি ভাবছিল কোনো রাজকীয় গাড়ি আসবে, দামি স্যুট পরা কেউ নামবে। কিন্তু গেট দিয়ে যখন ধীর পায়ে সঞ্জয় ভেতরে ঢুকল, তখন সবার হাসি থামছিল না। জ্যোতি বাঁকা হেসে বলল, কিরে,
আজ ইন্সপেকশনের দিনেও ঝাড়ু দিতে চলে এলি? কাপা কাপা গলায় বললেন, গুড মর্নিং স্যার। পুরো মাঠ যেন এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে গেল। জ্যোতির মুখ থেকে হাসিটা ধীরে ধীরে মুছে গেল। সে অস্ফুট স্বরে বলল, এসব কি হচ্ছে? সঞ্জয় খুব ধীর পায়ে মাইকের সামনে গিয়ে দাঁড়াল। তার শান্ত গলার স্বর পুরো স্পিকারে প্রতিধ্বনিত হল। আপনারা গত কয়েকদিন ধরে যাকে অফিস বয় ভেবে অপমান করেছেন, ঝাড়ুদার ভেবে অবজ্ঞা করেছেন, সেই আসলে এই কলেজের উত্তরাধিকারী। পুরো কলেজে তখন পিন পতন নীরবতা। সঞ্জয় স্ক্রিন অন করল এবং এক একে সবার মুখোশ খুলে ফেল। ঘুষখোর গার্ডের গোপন ফুটেজ, দেরি করে আসা শিক্ষকদের লম্বা তালিকা আর ভুয়ো বিলের কারসাজি সবই এখন সবার চোখের সামনে। সঞ্জয় তীক্ষ্ণ স্বরে বলল, এই হল রয়্যাল হেরিটেজের আসল চেহারা। ওপর থেকে রাজপ্রাসাদ আর ভেতর থেকে দুর্গন্ধময় একটা জঞ্জাল। তারপর সে ধীর পায়ে জ্যোতির সামনে এসে দাঁড়াল। জ্যোতির চোখ তখন কান্নায় ভিজে উঠেছে। সে কাপা গলায় বলতে চাইল, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, আমি। সঞ্জয় তাকে থামিয়ে দিয়ে বলল, এটাই তো সমস্যা জ্যোতি। মানুষ হিসাবে অন্যকে সম্মান দেওয়ার জন্য তার পরিচয় জানার কোনো প্রয়োজন থাকার কথা নয়, প্রয়োজন ছিল শুধু মানবিকতার। সেদিন থেকেই কলেজের নিয়ম বদলে গেল। সঞ্জয় ঘোষণা করল, আজ থেকে এখানে টাকা বা বাবার পরিচয় দিয়ে কোনো ক্ষমতা চলবে না, চলবে শুধু মেধা আর সম্মান। প্রতিটি ছাত্র এখানে সমান। অসাধু শিক্ষক আর স্টাফদের তৎক্ষণাৎ বের করে দেওয়া হলো। মেধাবী কিন্তু গরিব ছাত্রদের জন্য চালু হলো বিশেষ স্কলারশিপ। অনুষ্ঠান শেষে সবাই চলে গেলেও জ্যোতি সেখানেই মূর্তির মতো দাঁড়িয়েছিল। সে ডুকরে কেঁদে উঠে বলল, সঞ্জয়, আমাকে ক্ষমা করা যায় না? সঞ্জয় হাসল, তবে সেই হাসিতে কোনো তিক্ততা ছিল না। সে শুধু বলল, ক্ষমা চাওয়ার চেয়ে বদলে যাওয়াটা বেশি জরুরি, আর সেটা কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করো। সঞ্জয় যখন চলে যাচ্ছিল, তার পেছনে আজ আর কোনো ঝাড়ু ছিল না, ছিল একদল মানুষের আস্থা। আর জ্যোতি প্রথমবারের মতো অনুভব করল সে আজ কত বড় কিছু হারিয়ে ফেলেছে। রয়্যাল হেরিটেজ কলেজের বাতাস এখন অন্যরকম। আগে যেখানে দামি পারফিউম আর দম্ভের গন্ধ পাওয়া যেত, এখন সেখানে বইয়ের পাতা আর শৃঙ্খলার ঘ্রাণ। যে করিডোরে একসময় হাসাহাসি আর টিটকিরে শোনা যেত, সেখানে এখন বিনয়ী কথোপকথন। প্রতিটি মুহূর্ত জ্যোতির কানে তীরের মতো বিধত সেই দিনের কথা, যেদিন সে একটা নিরীহ ছেলের হাতে ঝাড়ু দেখে তাকে পশুর মতো অপমান করেছিল। একদিন বিকেলে করিডোরটা প্রায় ফাঁকা ছিল, ঠিক যে জায়গাটাতে জ্যোতি এক গ্লাস জল ফেলে দিয়ে সঞ্জয়কে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল, আজ ঠিক সেখানেই গিয়ে সে দাঁড়াল। চারপাশটা একবার দেখে নিয়ে সে নিজের ব্যাগ চেকে জলের বোতল বের করে মেঝেতে জল ঢালল। তারপর কোনো সংকোচ না করে নিজের দামি ওড়না দিয়েই সেই জলটা মুছতে শুরু করল। পাশ দিয়ে যাওয়া কয়েকজন স্টুডেন্ট থমকে দাঁড়াল। তাদের চোখে মুখে বিস্ময়, এ কি সত্যি সেই দাপুটে জ্যোতি মালহোত্রা? জ্যোতি কারোর দিকে তাকাল না। তার দুচোখ বেয়ে তখন জল পড়ছিল। সে আজ শুধু মেঝে পরিষ্কার করছিল না, নিজের মনের ওপর জমে থাকা অহংকারের আস্তরণটাও সাফ করছিল। সঞ্জয় দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল, কিন্তু সে সামনে আসছিল না। সে মনে মনে বলল, মন যা বলে সেটাই করো। সে জানত গভীর ক্ষত শুকাতে সময় লাগে, আর সত্যিকারের অনুশোচনা লোকচক্ষুর অন্তরালে বেশি খাঁটি হয়। এর কয়েকদিন পর কলেজের বাগানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। একটা ছেলে বেঞ্চে মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছিল। ঘরোয়া অভাবের কারণে তার সেমিস্টারের ফিস জমা হয়নি। আজই ছিল শেষ দিন। জ্যোতি পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়াল। খুব নরম গলায় জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? কোনো সমস্যা? জ্যোতি এক মুহূর্ত দেরি করল না। নিজের ওয়ালেট থেকে কার্ড বের করে সরাসরি অফিসে গিয়ে সেই টাকাটা জমা করে দিল। জ্যোতি তাকে থামিয়ে দিয়ে ম্লান হাসল। কারো চোখের জল মোছানোই পৃথিবীর সবচেয়ে কঠিন আর সুন্দর পরিবর্তন। পেছন থেকে আসা এই ভরাট কণ্ঠস্বরটা জ্যোতির খুব চেনা। জ্যোতি ঘুরে দাঁড়াল। সামনে সঞ্জয়। আজ দুজনের মাঝখানে কোনো মালিক বা কর্মচারীর দেওয়াল নেই। কয়েক সেকেন্ডের সেই নীরবতা যেন কয়েক বছরের গল্প বলে দিল। জ্যোতি খুব নিচু স্বরে বলল, সঞ্জয়,
আমি বদলানোর চেষ্টা করছি, সত্যি করছি। সঞ্জয় এক পা এগিয়ে এসে ওর চোখের দিকে তাকাল। সে শান্ত গলায় বলল, পরিবর্তনটাকে স্রেফ চেষ্টা হিসাবে রেখো না জ্যোতি, ওটাকে নিজের স্বভাবে মিশিয়ে নাও জ্যোতি। জ্যোতি একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, আমার মতো মানুষের জন্য কি এখনও সুযোগ আছে, মানে সবকিছু আগের মতো হওয়ার? সঞ্জয় হালকা হাসল। সুযোগ সব সময় থাকে, শুধু ভেতরটা আয়নার মতো পরিষ্কার হওয়া চাই। আয়না পরিষ্কার থাকলে নিজের আসল রূপটা দেখতে সহজ হয়। রাহুল তার লোকেদের স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছিল, যে প্রতিষ্ঠান আমি কিনতে পারি না তাকে আমি শেষ করে দিই। নাম, সম্মান, ঐতিহ্য সব ধুলোয় মিশিয়ে দাও। পরের দিন সকাল থেকেই যেন নরক নেমে এলো কলেজে। হঠাৎ দাবানলের মতো গুজব ছড়িয়ে পড়ল যে রয়্যাল হেরিটেজ আসলে এক বিশাল দুর্নীতির আখড়া। সোশ্যাল মিডিয়ায় এডিট করা ছবি আর ভুয়ো নিউজ এমনভাবে ছড়ানো হলো যে মুহূর্তেই সঞ্জয়ের ইমেজ তলানিতে গিয়ে ঠেকল। জ্যোতি যখন এসব দেখল তার শরীর রাগে রিরি করছিল। সে চিৎকার করে তার বন্ধুদের বলল, এসব ডাহা মিথ্যে। আমি নিজের চোখে দেখেছি সঞ্জয় কেমন মানুষ। যে মানুষ নিজের খাবার অন্যকে দিয়ে দেয় সে চোর হতে পারে না। সঞ্জয় শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে শুধু বিড়বিড় করল, এবার আর ঝাড়ু দিয়ে কাজ হবে না, এবার আসল ময়লা সাফ করতে হবে। কলেজের গেটে তখন শকুনের মতো ঘিরে ধরেছে মিডিয়া, শত শত ক্যামেরা, মাইক আর হেডলাইন। ঠিক সেই সময় গেট দিয়ে একটা কালো গাড়ি এসে থামল। দরজা খুলতেই বেরিয়ে এলো এক অন্য সঞ্জয়, পরনে দামি স্যুট, চোখে সেই একই প্রশান্তি, কিন্তু শরীরের ভাষায় এক অদম্য জেদ। অডিটোরিয়ামে তখন তিল ধারণের জায়গা নেই। সামনের সারিতে রাহুল মেহরা আয়েশ করে বসে আছে, তার ঠোঁটের কোণে একটা বিষাক্ত হাসি। সঞ্জয় মঞ্চে উঠে মাইকটা হাতে নিল। সারা ঘর নিস্তব্ধ। সে শুধু বলল, অনেক নাটক হয়েছে, এবার একটু সত্যিটা দেখা যাক। পেছনের বিশাল স্ক্রিনটা জ্বলে উঠল। সবাই ভেবেছিল হয়তো সঞ্জয় নিজের সাফাই গাইবে, কিন্তু স্ক্রিনে যা দেখা গেল তাতে পুরো অডিটোরিয়াম থমকে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল মেহরার নিজের পিএ একদল লোককে টাকা দিচ্ছে ভুয়ো ডকুমেন্ট বানানোর জন্য, এমনকি সাংবাদিকদের ঘুষ দেওয়ারও অডিও ক্লিপ বাজতে শুরু করল। রাহুল মেহরার কপালে ঘাম জমতে শুরু করেছে। সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, এসব ফেক, সব বানানো। সঞ্জয় মঞ্চ থেকে নেমে ধীর পায়ে রাহুলের সামনে এসে দাঁড়াল। তার চোখে তখন শিকারী বাজ পাখির মতো তীক্ষ্ণতা। সে খুব নিচু স্বরে বলল, রাহুল সাহেব, যেদিন আপনি প্রথম চালটা চেলেছিলেন সেদিন থেকেই আমার ক্যামেরা আপনার পেছনে ছিল। আপনি ভাবছিলেন আপনি আমাকে নিচে নামাচ্ছেন, আসলে আপনি নিজের গর্ত খুঁড়ছিলেন। পুরো অডিটোরিয়াম তখন করতালিতে ফেটে পড়ল। রাহুল মেহরা মাথা নিচু করে ভিড়ের মাঝখান দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ ততক্ষণে গেটে পৌঁছে গেছে। রাহুল যাওয়ার সময় শেষবারের মতো চিৎকার করে শাসিয়ে গেল, এটা এখানেই শেষ নয় সঞ্জয়, আমি আবার আসব। সঞ্জয় স্রেফ একটা নির্লিপ্ত হাসি হাসল। সে শান্তভাবে বলল, আপনার মতো মানুষের জন্য এর চেয়ে ভালো শেষ আর হতে পারত না। এবার গিয়ে নিজের পাপের হিসাব করুন। রাহুলকে নিয়ে পুলিশ চলে যাওয়ার পর পুরো হলরুমে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। জ্যোতি ধীরে ধীরে মঞ্চের সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। ওর গাল বেয়ে তখনও জল গড়িয়ে পড়ছে। সঞ্জয়, জ্যোতির গলাটা ধরে এলো, যখন পুরো শহর তোমার বিরুদ্ধে কথা বলছিল তখনও তুমি ঠিক ছিলে, আর যখন আমি তোমার বিরুদ্ধে ছিলাম তখন তো তুমিই সবচেয়ে বেশি ঠিক ছিলে। সে একটু থামল, তারপর কাঁপা গলায় বলল, আমি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি, অপমান করেছি, অথচ তুমি আমাকে মানুষ হতে শেখালে। আজ সবার সামনে আমি স্বীকার করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। পুরো হল তখন নিথর। কয়েক সেকেন্ডের জন্য মনে হল সময় যেন থেমে গেছে। সঞ্জয় কিছুক্ষণ চুপ করে জ্যোতির চোখের দিকে তাকিয়ে থাকল। সে খুব ধীর গলায় বলল, ভালোবাসা শব্দটা খুব সহজ জ্যোতি, কিন্তু ভালোবাসা আসলে শব্দের চেয়েও বেশি কিছু। যখন একজন মানুষ নিজেকে ভেতর থেকে আগাগোড়া বদলে ফেলে, ভালোবাসা তখনই সার্থকতা পায়। জ্যোতি চোখ মুছে ম্লান হেসে বলল, আমি বদলে গেছি সঞ্জয়, আজ আমি অন্য এক জ্যোতি। প্রথমবারের মতো সঞ্জয় নিজের হাতটা বাড়িয়ে দিল জ্যোতির দিকে। জ্যোতি যখন ওর হাতটা শক্ত করে ধরল, পুরো অডিটোরিয়াম তখন করতালিতে ফেটে পড়ল। এটা শুধু একটা প্রেমের জয় ছিল না, এটা ছিল অহংকারের ওপর মানবিকতার জয়। কয়েক মাস পরের কথা, রয়্যাল হেরিটেজ কলেজ এখন আক্ষরিক অর্থেই বদলে গেছে। কোনো গার্ড এখন আর ঘুষ নেয় না, কোনো টিচার ক্লাস ফাঁকি দেন না,
কলেজের মূল গেটে এখন সোনালী অক্ষরে একটা নতুন নীতিবাক্য লেখা হয়েছে, এখানে মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার কর্মে। বিকেলের পড়ন্ত রোদে সঞ্জয় আর জ্যোতি একসাথে দাঁড়িয়েছিল কলেজের সেই বিশাল চত্বরে। সূর্যের সোনালি আভা ওদের চোখে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছড়িয়ে দিয়েছে। দুজনের মাঝখানে এখন আর কোনো উঁচু নিচুর ভেদাভেদ নেই, নেই কোনো পুরনো তিক্ততা, আছে শুধু পারস্পরিক শ্রদ্ধা আর আগামীর সুন্দর স্বপ্ন। তারা জানে লড়াইটা কঠিন ছিল, কিন্তু সত্যের জয় অবধারিত। বন্ধুরা, এই গল্প কি আপনাদের কেমন লাগল? ক্ষমতার দম্ভ আর মেকি আভিজাত্যের আড়ালে হারিয়ে যাওয়া সত্যের এই জয় কি আপনাদের মনে কোনো দাগ কাটতে পেরেছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনার একটি লাইক আর শেয়ার আমাকে আরও এমন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে উৎসাহ দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জীবনমুখী গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, মানুষকে সম্মান করতে শিখুন। ধন্যবাদ।